আজকের আরেকটা নতুন ভিডিও। ক্লাস 10 এর আমরা ফার্স্ট চ্যাপ্টার পড়াশোনা করছি আমাদের লাইফ সায়েন্সের। আজকে আমরা চলে এসেছি কোথায়, আমরা ছবি দেখে হয়তো বুঝতেই পারছি, আমরা চলে এসেছি মানব মস্তিষ্কে। আজকে আমরা পড়বো কি আমাদের প্রথম অধ্যায় মস্তিষ্কের অংশটুকু। দেখো এখানে তোমাদের বলি, মস্তিষ্ক কিন্তু পরীক্ষায় ছবি আসে না, কিন্তু মস্তিষ্ক খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ অংশ। মস্তিষ্ক আমাদের খুব ভালো করে কিন্তু পড়তে হবে। মস্তিষ্ক থেকে আমরা কি কি পড়ব এবং মস্তিষ্ক কিভাবে ক্রিয়া করে, সমস্ত অংশগুলো, সব অংশগুলো আমরা ডিটেলসে পড়ব। মস্তিষ্ক ছাড়াও আজকে আমরা আমাদের এই ভিডিওতে পড়ব স্বতঃস্ফূর্ত ক্রিয়া, মানে প্রতিবর্ত ক্রিয়া সম্পর্কে আমরা পড়াশোনা করব। প্রতিবর্ত ক্রিয়া আর মস্তিষ্ক পড়ব, পড়ার সাথে সাথে দেখব যে আমাদের জ্ঞানেন্দ্রিয় কতগুলো। ঠিক আছে, আশা করছি আর 2 থেকে 3টে, এই ভিডিওটা ছাড়াও আর 2 থেকে 3টে ভিডিওর মধ্যে তোমাদের ফার্স্ট চ্যাপ্টার ক্লাস 10 এর লাইফ সায়েন্স পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তোমরা জানোই যে চ্যাপ্টারগুলো অনেকটা বড় বড়, তাই জন্য অনেকগুলো ভিডিও পার্টসে দিতে হচ্ছে। আশা করি তোমাদের ভিডিওটা বা সিরিজটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, এবং যদি ভালো লাগে তো বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে সমস্ত নোটিফিকেশন সবসময় পেয়ে যাও। আশা করি তোমরা খুবই আনন্দ পাচ্ছ পড়াশোনা করে এবং বুঝতেও পারছো। তো চলো দেরি না করে শুরু করা যাক। দেখো আজকে আমরা পড়বো মানব মস্তিষ্ক। মানব মস্তিষ্ক, মানুষের মস্তিষ্ক। মস্তিষ্কের এই যে পুরো ছবিটা, এই চিত্রটা তোমাদের আমি আবারও বলছি পরীক্ষায় আসে না। প্রথমেই আমাদের যেটা করতে হবে, মস্তিষ্কের আবরণী পর্দার নাম কি? আবরণী পর্দার নাম কি? মস্তিষ্কের আবরণী পর্দার নাম মেনিনজেস। মেনিনজেস। আমরা জানি আমাদের যে মস্তিষ্ক ছাড়াও একটা গুরুত্বপূর্ণ অর্গ্যান হচ্ছে হৃৎপিণ্ড বা হার্ট। হার্টের আবরণী পর্দার নাম কি? পেরিকার্ডিয়াম। হার্টের আবরণী পর্দা পেরিকার্ডিয়াম, মস্তিষ্কের আবরণী পর্দা মেনিনজেস, আর আমাদের ফুসফুসের আবরণী পর্দার নাম হচ্ছে প্লুরা। আচ্ছা, মস্তিষ্কের আবরণী পর্দা মেনিনজেস। মেনিনজেসের কটা অংশ? মেনিনজেসের 3টে অংশ। কি কি মেনিনজেসের 3টে অংশ? মেনিনজেসকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি: ডুরা ম্যাটার, পিয়া ম্যাটার এবং আর্কানয়েড ম্যাটার। জানি আমরা মস্তিষ্কের আবরণী পর্দা মেনিনজেস, আর মেনিনজেসকে 3টে অংশে ভাগ করতে পারছি: ডুরা ম্যাটার, পিয়া ম্যাটার, আর্কানয়েড ম্যাটার। দেখো মস্তিষ্কের 3টে অংশ: অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। যদিও এর মধ্যে মেটেনসেফালান, ডায়েনসেফালান, মাইলেনসেফালান এরকম অনেক কিছু রয়েছে, কিন্তু আমাদের মাধ্যমিকে সেখান থেকে সেরকম কিছু দরকার নেই। মাধ্যমিকে যতটুকু দরকার, বেশি পড়লে আবার অসুবিধা হবে। তার জন্য মানব মস্তিষ্ককে আমরা 3টে ভাগে ভাগ করতে পারছি: অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। 3টে অংশে ভাগ করছি। তার মধ্যে অগ্র মস্তিষ্কের 2টো অংশ, গুরু মস্তিষ্ক, থ্যালামাস, হাইপোথ্যালামাস। থ্যালামাস, হাইপোথ্যালামাস এবং গুরু মস্তিষ্ক, 3টে অংশ নিয়ে অগ্র মস্তিষ্ক গঠিত। আচ্ছা, তারপর মধ্য মস্তিষ্ক। মধ্য মস্তিষ্ককে বলা হয় মিড ব্রেন, যেটা আমাদের এর ছবির মধ্যেই আমরা দেখতে পাচ্ছি বা দেখতে পাবো। আর হচ্ছে কি পশ্চাৎ মস্তিষ্ক। পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে পড়বে একটা পন্স, 2টো হচ্ছে লঘু মস্তিষ্ক, আর 3 নম্বর অংশ সুষুম্না শীর্ষক। আমরা এই 3টে অংশ দেখতে পাবো। তাহলে মানব মস্তিষ্ক 3টে ভাগ: অগ্র, মধ্য, পশ্চাৎ। অগ্র মস্তিষ্কের মধ্যে আবার 3টে পার্ট পড়ছে: গুরু মস্তিষ্ক, থ্যালামাস, হাইপোথ্যালামাস। আর পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে পড়ছে পন্স, লঘু মস্তিষ্ক, সুষুম্না শীর্ষক। আর মধ্য মস্তিষ্ক হচ্ছে মিড ব্রেন। চলো সরাসরি চলে যাব ছবিতে। আচ্ছা, ছবিতে যাওয়ার আগে একটা কথা মনে রাখবে, গুরু মস্তিষ্কের ইংরাজি নাম সেরিব্রাল কর্টেক্স, ইংলিশ নাম সেরিব্রাল কর্টেক্স। আর লঘু মস্তিষ্কের ইংলিশ নাম হচ্ছে সেরিবেলাম। ঠিক আছে, সুষুম্না শীর্ষকের ইংরাজি নাম মেডুলা অবলঙ্গাটা। ঠিক আছে, পন্সকে পন্সই বলবো, থ্যালামাস থ্যালামাস, হাইপোথ্যালামাস হাইপোথ্যালামাস। এবার প্রশ্ন হলো কেন ইংরাজি নামগুলো কেন পড়বো? পরীক্ষায় যদি কোয়েশ্চেন দেয় মেডুলা অবলঙ্গাটা কি, তখন তুমি যদি না জানো যে মেডুলা অবলঙ্গাটা মানেই হলো কি সুষুম্না শীর্ষক, তাহলে কিন্তু তুমি অ্যান্সারটা করতে পারবে না। তাই জন্য যখনই তুমি নামগুলো পড়ছো বাংলা, সাথে সাথে অবশ্যই দেখে নাও যে ইংলিশ নামটাও কি আছে। তাহলে মেডুলা অবলঙ্গাটা সুষুম্না শীর্ষক এবং সেরিব্রাল কর্টেক্স হলো গুরু মস্তিষ্ক, সেরিবেলাম ঠিক আছে হচ্ছে লঘু মস্তিষ্ক। বাকিগুলো তো ইংলিশ নামই রয়েছে। তো দেখো আমরা দেখবো, ছবিতে চলে যাব। ছবিতে যথেষ্ট সুন্দর করে তোমাদের লেভেলিং করে বুঝিয়ে দিয়েছি
তাও দেখো বলছি এই যে অংশগুলো দেখতে পাচ্ছ আমি যেখানটা পেন বোলাচ্ছি মানে আউটলাইন করছি, এই যে পুরো অংশটা এই আউটলাইন পুরো অংশটা কিন্তু আমাদের হচ্ছে গুরু মস্তিষ্ক বা সেরিব্রাল কর্টেক্স। এই পুরো আউটলাইন বাইরের দিকটা মানে উপরের দিকটা আর কি, পুরো উপরের দিকটা ভিতরের অংশটা এই যে সবচেয়ে বৃহৎ অংশ, এই বৃহৎ অংশটা হচ্ছে গুরু মস্তিষ্ক বা সেরিব্রাল কর্টেক্স। সেরিব্রাল কর্টেক্স। এবার প্রশ্ন হলো সেরিব্রাল কর্টেক্স তো বুঝলাম, গুরু মস্তিষ্ক, এই যে ভাঁজগুলো কি কি? এখানে শুধু ভাঁজ নেই, কিছু কিছু অংশে দেখতে পাবো আমরা খাঁজ, এরকম খাঁজ রয়েছে, আর কিছু কিছু অংশ জাস্ট এরকম ভাঁজ রয়েছে। তো খাঁজগুলোকে বলা হয় জাইরাস আর ভাঁজগুলোকে বলা হয় সালকাস। এটা কিন্তু পড়বে খাঁজ আর ভাঁজ। এই যে আমরা বলি না, আমরা একটু সাধারণ কথা বলে থাকি মানে ব্রেনের ঘিলু, ব্রেনের ঘিলু বলে তো আলটিমেট কিছু হয় না। তো এই ব্রেনের যে এই অংশটা, এই অংশটাকে আমরা বলবো গুরু মস্তিষ্ক বা সেরিব্রাল কর্টেক্স, যার মধ্যে অজস্র খাঁজ থাকে। এবার এখানে একটা কথা বলা হয় জানো তো, যার মস্তিষ্ক, যে মস্তিষ্ক খাঁজ বা ভাঁজ অনেক বেশি, সেই মানুষটি কিন্তু বেশি বুদ্ধিমান বা তার আইকিউ লেভেল কিন্তু অনেক ভালো, ঠিক আছে? তো এই যে অনেক খাঁজ বা ভাঁজ থাকে, খাঁজ এবং ভাঁজগুলোকে আমরা কি বলবো? জাইরাস এবং সালকাস, সরি জাইরাস প্লাস সালকাস, ঠিক আছে? এটা বলবো। আর হচ্ছে এই যে গুরু মস্তিষ্ক বা সেরিব্রাল কর্টেক্স, এই গুরু মস্তিষ্ক বা সেরিব্রাল কর্টেক্সের মধ্যে একটা স্নায়ু যোজক থাকে। স্নায়ু যোজকটার নাম কি? স্নায়ু যোজকটার নাম হচ্ছে কর্পাস ক্যালোসাম। কর্পাস ক্যালোসাম, দেখো এখানে আমি দেখিয়েছি রেড কালারের যে ডটেড এরকম অংশটা, এই অংশটা তীর চিহ্ন দিয়ে দিচ্ছি, একটা টিক চিহ্ন, এই অংশটাকে আমরা বলছি কর্পাস ক্যালোসাম। এটা একটা স্নায়ু যোজক। তুমি বলবে কিছু বুঝতে পারছি না, এই যে কর্পাস ক্যালোসাম স্নায়ু যোজক বুঝতে পারছো না, কারণ এই ছবিটা এরকম ব্রেনের, মানে এইভাবে যদি দাঁড়াও ব্রেনটা যেরকম দেখা যাবে সেইভাবে, কিন্তু যখনই এটা যদি তুমি এরকম ভাবে মানে ধরো এইভাবে না দেখে যদি এইভাবে দেখো, এইভাবে যদি দেখো, এটা দিয়ে দেখো ভালোভাবে বুঝতে পারবে। এই যে এইভাবে যদি দেখো, এই অংশটা কিন্তু গুরু মস্তিষ্ক, পুরোটাকে যদি গুরু মস্তিষ্ক ধরো তাহলে এই অংশটাকে আমরা বলবো উত্তর গোলার্ধ, এই অংশটাকে বলবো দক্ষিণ গোলার্ধ, মাঝখানে এইটাকে আমরা বলবো কর্পাস ক্যালোসাম। এটা হচ্ছে একটা স্নায়ু যোজক, যেটা মাধ্যমে এই গোলার্ধ মানে ব্রেনের এই দুটো গোলার্ধ যুক্ত রয়েছে। কিরকম ভাবে ছবিটা অনেকটা এরকম দেখে নাও, যদি এটা মানব মস্তিষ্ক হয়। এই যে ভাঁজ, খাঁজ, জাইরাস, সালকাস, ভাঁজ খাঁজগুলো রয়েছে, এই যে মাঝখানের অংশটা, এই মাঝখানের অংশটাকে আমরা বলবো কর্পাস ক্যালোসাম। এটা দিয়ে যদি আমরা ভাগ করি, এটাকে যদি আমরা এরকম ভাবে দেখি, এরকম ভাবে যদি কাট করার চেষ্টা করি, এরকম ভাবে যদি খোলার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা পুরোপুরি খুলতে পারবো না। এরকম পুরোপুরি খুলতে পারবো না। ভালো করে যদি দেখো আমার আঙুলের দিকে, মনে করো এই অংশটা হচ্ছে একটা ব্রেন পার্ট, এই অংশটা হচ্ছে একটা ব্রেন পার্ট, এই মাঝখানে এই যে এরকম ধরে আছি, এই যে যুক্ত আছে, এই যে এই অংশটা যুক্ত আছে, এটাকে আমরা বলবো কর্পাস ক্যালোসাম। এই কর্পাস ক্যালোসামকে কিন্তু তুমি দুটোকে কেটে এরকম ভাবে খুলে ফেলতে পারবে না, কারণ সবসময় এটা এরকম ফাঁক করতে পারবে, মানে এরকম রয়েছে, এটাকে এরকম ফাঁক করতে পারবে, কিন্তু এই জয়েন্ট থেকে খুলতে পারবে না, কারণ এটা কর্পাস ক্যালোসাম দিয়ে যুক্ত রয়েছে, ঠিক আছে? তাহলে কর্পাস ক্যালোসাম হচ্ছে একটা স্নায়ু যোজক, যেটা কি করছে? গুরু মস্তিষ্কের সংযোজক স্নায়ু, গুরু মস্তিষ্কের সংযোজক স্নায়ু। কোন অংশটা? এই অংশটা, এটার নাম কর্পাস ক্যালোসাম। বারবার বলছি, খুব কোয়েশ্চেন দেয়, কর্পাস ক্যালোসাম কোথায় দেখতে পাওয়া যায়? সেরিব্রাল কর্টেক্সে, যার আরেক নাম গুরু মস্তিষ্ক। এবার গুরু মস্তিষ্কর কাজ কি? গুরু মস্তিষ্কর কাজ হচ্ছে দর্শন, শ্রবণ, চিন্তা, বুদ্ধি ইত্যাদি নিয়ন্ত্রণ করে হচ্ছে গুরু মস্তিষ্ক। মনে করো কোনো ব্যক্তি পরীক্ষায় কিন্তু তোমার এরকম কোয়েশ্চেন দেবে না যে গুরু মস্তিষ্কের কাজ লেখো, তোমাকে এমসিকিউতে অনেকগুলো কাজের মধ্যে দিয়ে দেবে যে কোনটি গুরু মস্তিষ্কের কাজ লেখো, নিচের কোনটি গুরু মস্তিষ্কের কাজ লেখো, সেইটা দিয়ে দেবে, তোমাকে কিন্তু বলে দেবে না গুরু মস্তিষ্কের কাজ তুমি লেখো। আরেকটা কিরকম কোয়েশ্চেন দিতে পারে এখান থেকে আরো একটা কোয়েশ্চেন দিতে পারে যে ধরো কোনো ব্যক্তি দুর্ঘটনাগ্রস্ত হয়ে গুরু মস্তিষ্ক আঘাতপ্রাপ্ত হলো, তাহলে ব্যক্তির কি কি প্রবলেম দেখা দেবে? সে মানুষকে চিনতে পারবে না, সে তার স্মৃতি হারিয়ে যাবে, ঠিক আছে? গুরু মস্তিষ্ক আঘাতপ্রাপ্ত হলে চিন্তা, বুদ্ধি ইত্যাদিতে প্রবলেম হবে, ঠিক মানে গুছিয়ে পড়ে উঠতে পারবে না। এটা হচ্ছে গুরু মস্তিষ্কের কাজ, এই পুরো পার্টটা হচ্ছে গুরু মস্তিষ্ক। হলো গুরু মস্তিষ্ক আমাদের ব্রেনের বেশিরভাগ অংশটা জুড়ে থাকে, তাই গুরু, এই জন্য এর নাম গুরু বা সেরিব্রাল কর্টেক্স। আচ্ছা,
চলে আসবো গুরু মস্তিষ্কের পর কর্পাস ক্যালোসাম করলাম, কর্পাস ক্যালোসামের পর চলে আসবো মধ্য মস্তিষ্ক বা মিড ব্রেন। আচ্ছা, মধ্য মস্তিষ্ক বা মিড ব্রেন করার আগে আমাদের অগ্র মস্তিষ্কের 3টে পার্ট বলেছিলাম, একটা গুরু মস্তিষ্ক, আর একটা থ্যালামাস, আর একটা হাইপোথ্যালামাস। তাহলে আগে থ্যালামাস হাইপোথ্যালামাস করবো। থ্যালামাস কোন অংশটা? ঠিক এই অংশটা হচ্ছে থ্যালামাস। কোন অংশটা যদি আরো ভালো করে দেখাও, থ্যালামাস হচ্ছে এই অংশটা, এই যে ত্রিভুজাকার অংশটাকে আমরা কি বলবো? থ্যালামাস। এই থ্যালামাসকে আমরা বলে থাকি, থ্যালামাস প্রতিবর্তী কেন্দ্র রূপে কাজ করে। প্রতিবর্তী কেন্দ্র, প্রতিবর্তী কেন্দ্র মানে আজকে তোমার নাম ধরো রাম, আমি ডাকলাম এই রাম, উত্তরে রাম বললো হ্যাঁ বলুন, ঠিক আছে? তাহলে এই যে বললাম, বলে যে সাড়া দিলাম, অর্থাৎ উদ্দীপনায় সাড়া দিলাম। সহজ কথায় উদ্দীপনায় সাড়া দেওয়া বা প্রতিবর্তী কেন্দ্র মানে কানেকশন বজায় রাখতে সহায়তা করছে কে? থ্যালামাস। থ্যালামাসের আরো কাজ আছে, পড়বো থ্যালামাসের কাজগুলো। থ্যালামাসের পর চলে আসবো হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস কোন অংশটা? এই যে রেড কালারের যে মাঝখানের অংশটা দেখতে পাচ্ছ, রেড কালার, এই রেড কালারের অংশটাকে আমরা বলবো হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস কিন্তু হরমোন ক্ষরণ করে। আমরা হরমোন পড়ার সময়, প্রাণী হরমোন পড়ার সময় পড়েছি যে কিছু নিউরো হরমোন ক্ষরণ করছে কে? হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস পিটুইটারিকে উদ্দীপিত করছে হরমোন ক্ষরণে, তাই হাইপোথ্যালামাসকে আমরা বলছি মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড। কারণ হাইপোথ্যালামাস যে হরমোনগুলো ক্ষরণ করছে তার জন্য পিটুইটারি উদ্দীপিত হচ্ছে হরমোন ক্ষরণে, ঠিক? তাহলে হাইপোথ্যালামাস থাকছে এই রেড অংশটা যেটা হরমোন ক্ষরণ করছে। হাইপোথ্যালামাসের পর চলে আসবো মিড ব্রেন বা মধ্য মস্তিষ্ক। এই মধ্য মস্তিষ্ক হচ্ছে, দেখতে পাচ্ছি যে ব্লু কালারের অংশটা, এই যে দাগ 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 দাগ, এই ব্লু কালারের অংশটা যেটা হচ্ছে এই অবধি, এই অবধি, এখান থেকে এই অবধি অংশটাকে আমরা কি বলবো? এখান থেকে ওই অবধি অংশটাকে আমরা বলছি মধ্য মস্তিষ্ক বা মিড ব্রেন, যেটা কি দিয়ে তৈরি? টেকটাম আর সেরিব্রাল পেন্ডাকল নামক দুটো স্নায়ু দিয়ে তৈরি। কি? টেকটাম, এই যে টেকটাম, আর এটা হচ্ছে সেরিব্রাল পেন্ডাকল নামক দুটো, পেন্ডাঙ্কল, সেরিব্রাল পেন্ডাঙ্কল আর টেকটাম নামক দুটো স্নায়ুযোজক দিয়ে মিড ব্রেন বা মধ্য মস্তিষ্ক তৈরি। আচ্ছা, মধ্য মস্তিষ্কর কাজ কি? মধ্য মস্তিষ্কর কাজ হচ্ছে লোয়ার পার্টটাকে গুরু মস্তিষ্কের সঙ্গে কানেক্টেড রাখা, ঠিক হলো। এরপর আমরা চলে আসবো আরেকটা অংশ, যেটা হয়ে গেল পশ্চাৎ মস্তিষ্ক। মধ্য মস্তিষ্ক করলাম, অগ্র মস্তিষ্ক করলাম, পশ্চাৎ মস্তিষ্ক। তাহলে এই নিচের অংশটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। পশ্চাৎ মস্তিষ্কের প্রথম অংশ কি? পন্স। পন্স দেখো, দেখতে পাচ্ছ এই যে পন্স, এই পুরো গোলটা হচ্ছে পন্স, এই পুরো গোলটা পন্স। এই পন্স হচ্ছে একটা স্নায়ুযোজক। পন্সও কিন্তু একটা স্নায়ুযোজক। সবই কিন্তু ব্রেন মানে স্নায়ুর সাথে কানেক্টেড, ঠিক আছে? মানে নার্ভের সাথে কানেক্টেড, এটা আমাদের মনে রাখতে হবে। পন্সের কাজ কি? পন্সের কাজ হচ্ছে, মনে করো তোমার ফার্স্ট পিরিয়ডে টয়লেট পেয়েছে, তোমাকে টিচার বাথরুমে যেতে দিচ্ছেন না, বলছেন না এখন যাবে না তুমি, এখন তুমি ক্লাসটা করো, ঠিক আছে? তাহলে তোমার কি হবে না, মানে টয়লেট তোমাকে কি করতে হবে? তোমাকে নিজের কন্ট্রোলে বা নিয়ন্ত্রণে রাখতে হবে। কিন্তু একটা টাইম এমন আসবে যখন তুমি আর নিয়ন্ত্রণে রাখতে পারছো না, ঠিক আছে? তোমার প্রবলেমেটিক হবে। তাহলে আমাদের মূত্রনালীর কাছে স্ফিংক্টার নামে একটা পেশি আছে, সেই পেশিটা কি করে? মূত্র নির্গমনের পথকে প্রশস্ত করে এবং মূত্র যখন তখন যাতে আমরা মানে অপ্রস্তুতকর পরিবেশে যাতে মূত্র নির্গমন না করি সেটা নিয়ন্ত্রণ করার জন্য সহায়তা করে কে? না, সহায়তা করে স্ফিংক্টার নামক পেশি, আমাদের তাই মনে হয়। আর এই স্ফিংক্টার পেশিকে কে নিয়ন্ত্রণ করে বা স্ফিংক্টার পেশির কাজকে নিয়ন্ত্রণ করে? পন্স, ঠিক আছে? পন্স কিন্তু আমাদের মূত্র নির্গমন ইত্যাদি কাজে হেল্প করে। আচ্ছা, এখানে হাইপোথ্যালামাসের আরেকটা কাজ তোমাদের বলা হয়নি। হাইপোথ্যালামাস কিন্তু তৃষ্ণা নিয়ন্ত্রণ করে, মানে আমার যে জল তেষ্টা পেয়েছে, আমি যে জল খাবো এই অনুভূতিটা, এটা নিয়ন্ত্রণ করে কিন্তু হাইপোথ্যালামাস, ঠিক আছে? হাসি কান্না আবেগ নিয়ন্ত্রণ করছে কিন্তু হাইপোথ্যালামাস। হাসি কান্না, যে কোন পরিস্থিতিতে আমার হাসতে হবে, কোন পরিস্থিতিতে কাঁদা উচিত, বা আবেগ যে ইমোশন, সেইগুলো নিয়ন্ত্রণ করছে কিন্তু হাইপোথ্যালামাস। আচ্ছা, হাইপোথ্যালামাস পন্স করলাম, তারপর আমরা পড়বো সুষুম্না শীর্ষক। সুষুম্না শীর্ষক মানে হচ্ছে এই যে নিচের অংশটা, এই যে নিচের অংশটা। আচ্ছা, সুষুম্না শীর্ষক কোন জায়গাটা? ঠিক দেখো, এটা যদি মস্তিষ্ক হয়, পরটির মধ্যে মস্তিষ্ক থাকে, তাহলে সুষুম্না শীর্ষক শুরু হবে এই ঘাড়ের অংশটা, যেটা কি করছে না, আমরা এর আগের দিনের ভিডিওতে আমরা স্নায়ুতন্ত্র সম্পর্কে পড়েছি যে আমাদের স্নায়ুতন্ত্রের 3টে পার্ট, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এই যে সিএনএস বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কি নিয়ে গঠিত? মস্তিষ্ক আর সুষুম্না কাণ্ড, মস্তিষ্ক আর সুষুম্না কাণ্ড। তাহলে সুষুম্না কাণ্ড মানে কি? স্পাইনাল কর্ড,
যেটা কোথায় রয়েছে আমাদের এই পিঠ শিরদাঁড়া মানে মেরুদণ্ডের ভিতর যেটা রয়েছে এই স্পাইনাল কর্ডের যে স্টার্টিং অংশ বা শুরুর জায়গা যেটা ঘাট থেকে শুরু হচ্ছে, যেটা মস্তিষ্ক আর স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ডকে কানেক্ট করছে, সেই অংশটা হচ্ছে সুষুম্না শীর্ষক। ঠিক আছে, এই অংশটা সুষুম্না শীর্ষক। সুষুম্না শীর্ষকের কাজও করব। সুষুম্না শীর্ষকের কাজ হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করা। সুষুম্না শীর্ষকের কাজ প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করা। আর আরেকটা কাজ হচ্ছে ঘাম নিঃসরণ করা। ঘাম নিঃসরণ করতে সুষুম্না শীর্ষক হেল্প করে। ঠিক আছে, এবার তোমরা বলবে ম্যাম লঘু মস্তিষ্ক বললেন না তো। লঘু মস্তিষ্ক এখনো বলিনি, এইবার বলবো লঘু মস্তিষ্কের আরেক নাম সেরিবেলাম। সেরিবেলাম লঘু মস্তিষ্কের আরেক নাম। কোন পার্টটা? এই যে ঘিঞ্জিপানা ব্লু অংশটা, এই যে ব্লু অংশটা দেখছো, এটা হচ্ছে লঘু মস্তিষ্ক বা সেরিবেলাম। ঠিক আছে, কাজ কি? খুব ইম্পর্টেন্ট কাজ, দেহের ভারসাম্য রক্ষা করা। পরীক্ষায় খুব কোশ্চেন দেয় যে লঘু মস্তিষ্কের কাজ কি? দেহের ভারসাম্য রক্ষা করা। দেহের ভারসাম্য রক্ষা করা। আচ্ছা, গুরু মস্তিষ্কে আমরা একটা স্নায়ু যোজক দেখতে পেয়েছিলাম, কি নাম? কর্পাস ক্যালোসাম। তেমনি লঘু মস্তিষ্কেও আমরা একটা স্নায়ু যোজক দেখতে পাবো, যার নাম কি? ভার্মিজ। নাম কি? ভার্মিজ। ভার্মিজ নামক একটা স্নায়ু যোজক আমরা এই লঘু মস্তিষ্ক পার্টেও দেখতে পাবো। দেখো, খেয়াল করে দেখলে দেখতে পাবে লঘু মস্তিষ্কের মাঝখানেও এই একটা অংশ, এই উপর দিকে একটা অংশ, নিচের দিকে একটা অংশ দেখতে পাচ্ছ। তাহলে এই যে এখানে পূর্ব গোলার্ধ পশ্চিম গোলার্ধ, ব্রেনের দুটো অংশ, লঘু মস্তিষ্কের ব্রেনেরও দুটো অংশ। এই পুরো যে গুরু মস্তিষ্কে কি বলা? উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ। তেমনি লঘু মস্তিষ্কেও পূর্ব গোলার্ধ পশ্চিম গোলার্ধ, মানে দুটো পার্ট থাকে। এই দুটো পার্টকে তুমি খুলতে পারবে না, কারণ মাঝখানে কি রয়েছে? একটা স্নায়ুযোজক, যার নাম কি? ভার্মিজ। ভার্মিজ নামে একটা স্নায়ুযোজক রয়েছে, যেটা আটকে রেখেছে, কিন্তু পুরোপুরি খুলতে পারবে না। ঠিক আছে, তাহলে মনে রাখবে ভার্মিজ কোথায় থাকে, কর্পাস ক্যালোসাম কোথায় থাকে। দেখো, বারবার বলছি ব্রেনের কাজ কিন্তু তোমার খুব খুব ভালো করে পড়তে হবে। প্রত্যেকটা অংশের কাজ কি কি, গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক, পঞ্চ, সুষুম্না শীর্ষক, সমস্ত অংশের কাজ কিন্তু তোমায় ভালো করে পড়তে হবে। আর প্রত্যেকটা অংশ থেকে খুঁটিয়ে দেখবে এমসিকিউ দিচ্ছে যে এইটা কার কাজ, কোন কোন অংশ করে, বা নিচের এই কাজটি ব্রেনের কোন অংশ করছে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু এমসিকিউ। বারবার বলছি এমসিকিউ এর জন্য কিন্তু খুব ভালো করে পড়বে। এমসিকিউ কিন্তু খুব খুঁটিয়ে দেয়, প্রত্যেকটা লাইন ভালো করে পড়বে। আশা করি ব্রেনের প্রত্যেকটা অংশের পার্ট তোমরা বুঝতে পেরেছো, কোথাও কোনো প্রবলেম হয়নি। যদি প্রবলেম হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে এই জায়গাটা আমরা বুঝতে পারিনি। আর বারবার ভিডিওটা পজ করে একটু দেখতে পারো। ছবিটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা টুকে নিতে পারো, যেভাবে ইচ্ছা। তো ব্রেন, এই হচ্ছে তোমাদের ব্রেনের অংশ। কি কি পড়বো না? আবরণী, মেনিনজেস, মেনিনজেসের কটা পার্ট? 3টে পার্ট। ডুরা ম্যাটার, পিয়া ম্যাটার, অর্গানয়েড ম্যাটার। কটা অংশ? অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। অগ্র মস্তিষ্ক গুরু মস্তিষ্ক, থ্যালামাস, হাইপোথ্যালামাস নিয়ে গঠিত। আচ্ছা, মধ্য মস্তিষ্ক হচ্ছে মিড ব্রেন, এই ব্লু কালারের অংশটা, যেটা টেকটাম ও সেরিব্রাল পেন্টাকল নামক স্নায়ু নিয়ে গঠিত। গুরু মস্তিষ্কের আরেক নাম সেরিব্রাল কর্টেক্স। এটা কি নিয়ন্ত্রণ করে? চিন্তা, তারপর স্মৃতি ইত্যাদি নিয়ন্ত্রণ করে হচ্ছে গুরু মস্তিষ্ক। গুরু মস্তিষ্কে জাইরাস এবং সার্কাস নামে খাঁজ ও ভাঁজ দেখতে পাওয়া যায়। গুরু মস্তিষ্কে কর্পাস ক্যালোসাম নামে একটা স্নায়ু যোজক রয়েছে, দেখতে পাচ্ছি, যেটা উত্তর ও দক্ষিণ গোলার্ধের মাঝখানে রয়েছে। তারপর লঘু মস্তিষ্ক, যেটাকে আমরা বলছি সেরিবেলাম, এর মাঝখানে একটা স্নায়ুযোজক রয়েছে, যার নাম ভার্মিজ। এটা দেহের ভারসাম্য রক্ষা করে, এটা এর কাজ। এছাড়াও কি না, পঞ্চ হচ্ছে একটা স্নায়ুযোজক, যেটা আমাদের মূত্র ত্যাগ বা বিভিন্ন রকম মূত্র নিয়ন্ত্রণ বা শরীরের বিভিন্ন অংশের কাজে নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। সুষুম্না শীর্ষক, যেটার আরেক নাম কি? সুষুম্না শীর্ষকের আরেক নাম মেডুলা অবলঙ্গাটা। মেডুলা অবলঙ্গাটা, এটা ঘাম নিঃসরণ করে, প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে। আচ্ছা, হাইপোথ্যালামাস হচ্ছে রেড কালারের অংশটা, যেটা হরমোন নিয়ন্ত্রণ করে, কিছু নিউরোসিক্রেটরি হরমোন। থ্যালামাস হচ্ছে প্রতিবর্তী কেন্দ্র রূপে কাজ করে। আচ্ছা, এছাড়া এই মস্তিষ্কের সমস্ত গঠন অংশ আমরা পড়লাম। এরপর আমরা যেটা পড়ব আজকের ভিডিওতেই পড়ব, সেটা কি? সেটা হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া পড়ব আজকের ভিডিওতে। নেক্সট ভিডিওতে আমরা চোখ পড়ব। চোখ সম্পর্কে পড়ব। চোখ হচ্ছে আমাদের জ্ঞানেন্দ্রিয়। আমাদের শরীরে জ্ঞানেন্দ্রিয় অনেকগুলো রয়েছে। কি কি? কান আমরা ক্লাস 9-এ পড়েছি, চোখ আমরা ক্লাস 10-এ পড়বো। এছাড়াও আছে নাক, জ্ঞানেন্দ্রিয়গুলো। তো আমরা চোখ নিয়ে ডিটেলসে
নেক্সট ভিডিওয়ে কভার করবো। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া। প্রতিবর্ত ক্রিয়া কি? প্রতিবর্ত ক্রিয়া হচ্ছে খুব স্বতঃস্ফূর্ত ক্রিয়া। স্বতঃস্ফূর্ত মানে খুব তাৎক্ষণিক বা ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে যে ক্রিয়া নিয়ন্ত্রিত হয় তাকে আমরা বলছি প্রতিবর্ত ক্রিয়া। আর প্রতিবর্ত ক্রিয়া কিভাবে কি কাজ করে না, প্রতিবর্ত ক্রিয়া হচ্ছে খুব তাৎক্ষণিক, ফ্র্যাকশন অফ সেকেন্ড হচ্ছে খুব স্বতঃস্ফূর্ত মানে একা একা আবার নিজে নিজেই ক্রিয়াশীল হচ্ছে। প্রতিবর্ত ক্রিয়াকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। কি কি প্রতিবর্ত ক্রিয়াকে দুটো ভাগে ভাগ করতে পারছি, সেই দুটো কি কি? এক হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া সহজাত বা ইনবর্ন, আরেকটা হচ্ছে অ্যাকুয়ার্ড বা অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। সহজাত বা ইনবর্ন প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে? যেটা আমরা মায়ের গর্ভ থেকে নিয়ে জন্মাই, মায়ের গর্ভ থেকে যেটা নিয়ে জন্মাই সেটা হচ্ছে সহজাত প্রতিবর্ত ক্রিয়া। যেমন ধরো যদি উদাহরণ দিয়ে বলি, দেখো এখানে বোর্ড ওয়ার্কের কোনো প্রয়োজন নেই প্রতিবর্ত ক্রিয়া বোঝানোর জন্য, তাই জন্য আমি মুখেই বলছি, ভালো করে শুনবে। প্রতিবর্ত ক্রিয়া সহজাত কি না, আজকে তুমি আমার চোখের মধ্যে যদি টর্চ দিয়ে আলো ফেলো, আমি সঙ্গে সঙ্গে কি করবো? চোখটা বন্ধ করে নেবো যে না বাবা কি আলো আসছে। একটা সদ্য জন্মানো বাচ্চা শিশু, তার চোখের মধ্যে তুমি যদি টর্চ দিয়ে আলো ফেলো তাহলেও দেখবে বাচ্চাটা কিন্তু তাকিয়ে থাকবে না, চোখটা বন্ধ করে দেবে। আমার চোখে আলো ফেললেও আমি তাকিয়ে থাকতে পারবো না, বাচ্চাটাও তাকিয়ে থাকতে পারবে না। তাহলে এইটা যে আলো পড়লে চোখ বন্ধ করে দেবে, এটা একটা সহজাত প্রতিবর্ত ক্রিয়া, এটা মায়ের গর্ভ থেকে নিয়ে জন্মাচ্ছে, তাই জন্য এটাকে আমরা বলবো ইনবর্ন প্রতিবর্ত ক্রিয়া। ঠিক। আর অ্যাকুয়ার্ড প্রতিবর্ত ক্রিয়া বা অর্জিত প্রতিবর্ত ক্রিয়া কি? অর্জিত প্রতিবর্ত ক্রিয়া যেটা হচ্ছে আমরা বাইরে এসে শিখি, মানে মায়ের গর্ভ থেকে বেরিয়ে পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পর আমরা শিখছি। যেমন ধরো সাইকেল চালানো, গান গাওয়া, ছবি আঁকা, এগুলো কি আমরা মায়ের গর্ভ থেকে নিয়ে জন্মাই না, এগুলো আমরা শিখছি। তাহলে এটা হচ্ছে অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। দেখো বিজ্ঞানী প্যাভলভ একটা পরীক্ষা করেন এই প্রতিবর্ত ক্রিয়ার উপর। কি করেন না, উনি রোজ দুপুর 1টা বাজলে ঘন্টা বাজাতেন, আর একটা কুকুর আসতো, ডগি আসতো, ডগিটাকে খেতে দিতেন। ঠিক আছে, রোজ দুপুর 1টা বাজছে, উনি ঘন্টা বাজাচ্ছে, ডগিটা আসছে, খাবার দিচ্ছে, খেয়ে ডগিটা চলে যাচ্ছে। এইবার উনি একদিন কি করলেন, এরম ভাবে করতে 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 একদিন উনি ঘন্টা বাজালেন, ডগিটাও এলো, কিন্তু ডগিটাকে খেতে দিলেন একটার সময়। ঠিক একটার টাইমে উনি ঘন্টা বাজালেন, ডগিটা এলো, কিন্তু ডগিটাকে খেতে দিলেন না। তাহলে দেখা যাচ্ছে তখন ডগিটার জিভ থেকে লালা পড়ছে। ঠিক, তাহলে এই জিভ থেকে লালা পড়া এটাও কিন্তু একটা প্রতিবর্ত ক্রিয়া, কারণ ওর ওই টাইমে খিদে পেয়েছে, ও খাদ্যের সঙ্গে অভ্যস্ত, কিন্তু পাইনি, তাই ওর জিভ থেকে লালা ঝরছে। ঠিক, আজকে গরম কোনো জিনিসের উপর তুমি হাত দিতে গেলে ছ্যাঁকা লেগে গেল, হাতটা সরিয়ে নেবে, তাহলে এটাও কিন্তু প্রতিবর্ত ক্রিয়া। প্রতিবর্ত ক্রিয়া খুব তাৎক্ষণিক, মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডে হচ্ছে, খুব স্বতঃস্ফূর্ত, তুমি না চাইলেও আপনা আপনি করে ফেলছো। এটাকে আমরা বলছি প্রতিবর্ত ক্রিয়া বা রিফ্লেক্স আর্ক। ঠিক আছে, রিফ্লেক্স আর্ক। আচ্ছা, প্রতিবর্ত ক্রিয়া একটা পথের মাধ্যমে নিয়ন্ত্রণ হয়, যেটাকে আমরা বলছি প্রতিবর্ত পথ বা প্রতিবর্ত চাপ বলে থাকি। প্রতিবর্ত পথ কি? প্রতিবর্ত পথ হচ্ছে তোমাদের যেমন ধরো কি হলো না, পায়ে পেরেক ফুটলো, তাহলে ওখানে যে স্নায়ুগুলো রয়েছে সেগুলোকে আমরা কি বলবো? গ্রাহক স্নায়ু। ওই পেরেকটা যেই ফুটলো পায়ে ওখানটায়, তাহলে ওই জায়গার যে নার্ভগুলো রয়েছে সেই নার্ভগুলো উদ্দীপনা বহন করে কোথায় নিয়ে গেল? ব্রেনে। এবার ব্রেন বুঝে গেল যে হ্যাঁ ওখানটা ব্যথা হচ্ছে। যতক্ষণ না মানে ওটার সাথে সাথে তুমি কিন্তু ব্যথা অনুভব করবে না, দেখবে ফ্র্যাকশন অফ সেকেন্ড, মানে ভীষণ 1 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে তোমার ব্রেনের মধ্যে একটা গিয়ে ধাক্কা লাগবে যে হ্যাঁ পায়ে ব্যথা লেগেছে। তখন তুমি কেঁদে উঠবে, চিৎকার করে উঠবে বা আ বলে উঠবে। মানে তোমার কি বেরালো না, ওই যে লাগলো, ওই যে পেটটা ফুটেছে তার দরুন যে তুমি ব্যথা পেলে, তার অনুভূতিটা তুমি প্রকাশ করলে। তাহলে এই যে লাগলো তার মানে উদ্দীপনাটা বাহিত হলো, উদ্দীপনাটা বাহিত হয়ে ব্রেনে গেল। ব্রেন তাহলে প্রতিবর্ত কেন্দ্র, আমরা বললাম প্রতিবর্তী কেন্দ্র রূপে কাজ করে। ঠিক, প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করছে সুষুম্না শীর্ষক গেল। এইবার সুষুম্না কাণ্ড কিন্তু এখানে কিন্তু হেল্প করে। আচ্ছা, এইবার তোমার ব্রেনে গেল, ব্রেন কি হলো? বুঝতে পারলো যে না এখানটা ব্যথা লেগেছে, তাহলে গ্রাহক অঙ্গগুলো প্রতিবর্ত বহন করলো। কে? সংজ্ঞাবহ নিউরন উদ্দীপনাটা বহন করে ব্রেনে নিয়ে গেল। ব্রেন এবার আজ্ঞাবহ নিউরন বা মোটর নিউরন, আমরা কিন্তু আগের ভিডিওয়ে নিউরন পড়েছি, মোটর নিউরন স্নায়ুতন্ত্র কিভাবে কাজ করে সেটাও কিন্তু দেখেছি। মোটর নিউরন উদ্দীপনাটা প্রেরণ করলো, প্রেরণ করার দরুন আমি কি করলাম? আ বলে চিৎকার করলাম বা পেরেকটাকে বার করে ফেলে দিলাম, তাহলে এটা উদ্দীপনায় সাড়া দেওয়া হবে। ঠিক আছে, তাহলে এই পুরো পথটাকে আমরা বলবো প্রতিবর্ত পথ। এখানে বলে রাখি মস্তিষ্কের ভিতর দুটো অংশ আছে, একটা শ্বেত বস্তু, একটা ধূসর বস্তু। ধূসর বস্তু বা গ্রে ম্যাটার, শ্বেত বস্তু বা হোয়াইট ম্যাটার।
এই গ্রে ম্যাটার আর হোয়াইট ম্যাটার কিন্তু প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, এটা কিন্তু পড়বে। আচ্ছা, সিএসএফ এর পুরো নাম পড়বে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। সিএসএফ এর পুরো নাম কি? সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। কোথায় লিখি? সিএসএফ, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, এটা হচ্ছে কি সিএসএফ এর পুরো নাম, এটা পড়বে। তাহলে প্রতিবর্ত ক্রিয়া পড়লাম আমরা আর ব্রেন পড়লাম। তো নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চোখ, আই নিয়ে। ঠিক আছে, তত অবধি ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।